এবং আমরা যদি একটু বলতে চাই, আমরা গত সরকারের আমলে দেখেছি যে বিএনপি নেতাকে না পেয়ে তার বাবাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি রাজনীতি করবার কারণে জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি পরিবারকে ফোন কলে রেখে ভিকটিমকে ক্রস ফায়ার করা হয়েছে। এসব ধরনের ঘটনা আমরা দেখেছি। এই ঘটনাগুলো বলছি কারণ আগের যে সরকার সেটিকে তো আমরা তার পতন ঘটিয়েছি, এবং আমাদের যে নতুন সরকার, আমরা যদি বলি অভ্যুত্থানের পরবর্তী সরকার, আমাদের সরকার, সেই সরকারের আমলে আমরা কিছু ঘটনা দেখতে পাচ্ছি। আমরা যে দেখতে পেলাম হাদিকে হত্যা করা হলো, আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগ একজন নেতার, তার বয়স খুবই কম, আমরা কয়েকদিন আগেই দেখতে পেলাম তার লাশটি একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে। আর সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি সেটি হলো ছাত্রলীগ নেতা সাদ্দামের ঘটনাটি। সেটি আমরা সবাই জানি। সাদ্দামের 9 মাসের মৃত শিশু তার মাকে সাথে করে নিয়ে মায়ের লাশ নিয়ে বলা যায় সাদ্দামকে কারাগারে দেখতে গেল। সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, এবং সাদ্দামকে 5 মিনিটের জন্য তার স্ত্রী সন্তানের লাশ দেখতে দেওয়া হলো। তখনও তার হাতে হাত করা ছিল। এই বিষয়টি নিয়ে আমি প্রথমে কথা বলতে চাই। আমি যেতে চাই মাহবুব কামালের কাছে। এই যে ঘটনাগুলো আমরা অতীতেও দেখেছি, তাহলে অতীত থেকে আমরা শিক্ষা নিলাম না কেন? অন্তর্বর্তী সরকার অতীত থেকে শিক্ষা নিল না কেন? এমন অমানবিক আচরণ করলো, আর জনগণকে তারা কি বোঝাতে চাইলো? এই দায় আসলে কাদের, এবং কেন সাদ্দাম প্যারোলে মুক্তি পেল না? আপনার কাছ থেকে জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো যে আপনার প্রথম কথাগুলো সেটা হচ্ছে যে দেখেন, আমরা খুব একটা বাজে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে কম্প্যারেটিভ অ্যানালিসিস করি। ওই আমলে এটা হয়েছে, ওই আমলে যেহেতু এটা হয়েছে, এই আমলে এটা জাস্টিফাইড। নো ক্রাইম শুড হ্যাভ এনি জাস্টিফিকেশন। কোনো ক্রাইমের কোনো জাস্টিফিকেশন নাই। এইটা আরেকটা ক্রাইম দিয়ে এটাকে জাস্টিফাই করা, দিস এ ব্যাড ওয়ে অফ এক্সপ্লেনিং এনি মানে ইভেন্ট। সো আমি ওই দিকে যাব না। গত আমলে কী হয়েছে না হয়েছে, দ্যাট ইজ অল টুগেদার এ ডিফারেন্ট ইস্যু। আমি এইটা দেখতে চাই, হ্যাঁ, এটা কী হয়েছে ওইটা ইতিহাসবিদরা বলবে। আই এম এ জার্নালিস্ট, আই এম নট এ হিস্টোরিয়ান যে আমি ওইটা খুঁড়ে খুঁড়ে বের করব। দেখেন, প্রতিটা মানুষের একাধিক পরিচয় থাকে, হ্যাঁ। যেমন আপনার আমার পরিচয় কী, যে আমরা প্রথমত বাঙালি, আমাদের ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, মানে পাসপোর্টের পরিচয়। তারপর আমরা মুসলমান, এবং অ্যাবভ অল আমরা হিউম্যান বিং, আমরা মানুষ। এই যে একাধিক পরিচয় আছে, তাই না? তো সাদ্দামের ছাত্রলীগের পরিচয় নিয়ে আমি কথা বলবো না। আমি কথা বলবো অ্যাজ এ হিউম্যান বিং। সাদ্দাম যে একজন মানুষ, সব কিছুর উপরে একজন মানুষ, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখেন, যেটা ঘটলো আর কি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই কিন্তু বলতেছে, কেন আপনিও বললেন প্যারোলে কেন মুক্তি দেওয়া হলো না। এটা সেকেন্ডারি ইস্যু, এটা সেকেন্ডারি ব্যাপার। আমিও বোকার মতো এরকম একটা স্ট্র্যাটেজি না। প্রথমটা হচ্ছে যে কেন সে জামিন পেল না, এবং কেন তার জামিনের অভাবে তার পরিবারটা ধুকে হয়ে মারা গেল। কেন জামিন পাবে না? জামিনের তো একটা আছে যে ওইটাকে বলে প্রাইমা ফ্যাসি ফেলনি, যেটা গুরুতর অপরাধ, যেটাতে ডেথ সেন্টেন্স হইতে পারে, যেটাতে সেগুলিতে জামিন নাও হইতে পারে, হ্যাঁ। এটা আছে প্রাইমা ফ্যাসি ফেলনি, এটাকে আইনের ভাষায় বলে। এইসব মামলায় কেন জামিন হবে না, কী কারণে? এবং মান্থস টুগেদার একটা হইতে পারে যেটা 15 দিন পরে আবেদন করছে, এটা ফর মান্থস টুগেদার তো মানে আনবেইল থাকতে পারে না। তার জামিন হলো না এবং হচ্ছে না, এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগারদের মানে জামিন যাতে না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে, হ্যাঁ। এইটা কি? এটা তো আইনের শাসনের উপর স্ট্রেইট ওয়ে ইটস অ্যান ইনফ্লুয়েন্স। এখন দেখেন যেটা হলো, মানে কি বলবো, এই যে ট্র্যাজেডি, হ্যাঁ, মানে আপনি নিশ্চয়ই জানেন শেক্সপিয়ার অনেক ট্র্যাজেডি নাটক লিখে বিখ্যাত হয়েছেন, হ্যাঁ। তার ম্যাকবেথ, তার হ্যামলেট, তার ওথেলো, তার টাইটাস অ্যান্ড্রোনিকাস, এই যে ট্র্যাজেডি নাটকগুলো না, সাদ্দামের যে ঘটনাটা, এইটা আরেকটা ট্র্যাজেডি নাটক হইতে পারে। মানে হ্যাড শেক্সপিয়ার বিন অ্যালাইভ, তাহলে হয়তো উনি এটা লিখতেন। মানে এত মর্মস্পর্শী, এত টাচি একটা ঘটনা আর কি, হ্যাঁ। সেটা কীরকম, মানে তার একটা ফাদার তার সন্তানের মুখ দেখলো প্রথম সে মৃত অবস্থায়, ঠিক আছে। এই তার ওয়াইফের কথা বাদ দেন, এরকম তো অনেক ওয়াইফই মারা যায়। এই সন্তানটা তাকে তার মরা মুখে, মানে মৃত সন্তানের শরীর স্পর্শ করতে হলো। তাদের জানাজাতেও অংশ নিতে পারেননি। দেখেন, 4-5 ঘন্টার প্যারোল, এটা কি এমন যায় আসে?
হ্যাঁ, তারপরে এই প্যারোলে গেলে কি তার মামলার মেরিট নষ্ট হয়ে যাবে? যে 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 অভিযোগে সে অভিযুক্ত ওই মেরিট কি নষ্ট হয়ে যাবে? 4-5 ঘন্টার প্যারোলে যাবে। আমি তো মনে করি যে কেন, আমাকে আমার এক স্বজন বলছে যে কামাল ভাই, এই যে জেল গেটে যে আসতে দিল, এই যে দেখতে পারলো, এইটাও তো একটা বড় পাওয়া। তাই আমি বললাম যে দেখো, এইটা আরও খারাপ হয়েছে। এটা খারাপ হয়েছে যে এই স্মৃতি যদি যদি ওরা দেখা না হইতো তাহলে কি হইতো? 2-4 দিন, 5 দিন, 10 দিন পরে এটা সে ভুলে যাইতো, কারণ মারা গেছে। হ্যাঁ, ভুলে যেতে একটা থিতু অবস্থায় আসতো একটা সময়, কিন্তু এই স্মৃতি কখনো ভুলবে না সে। এটি আইনস্টাইনের থিওরি অনুযায়ী এইটা একেবারে ইটার্নাল পর্যন্ত চলবে। ভুলবার তো কথাও না। এটা আপেক্ষিক একজন জীবিত মানুষ কে দেখতে যাবেন, কিন্তু মৃত মানুষ আসলে জীবিত মানুষকে দেখতে আসলেন এমন এবং তাও কি নজির তো সন্তান, আসলে নেই। এবং এটা চিরজীবনের জন্য একটা পেইনফুল স্মৃতি হয়ে থাকলো তার। যদি না আসতো তাইলে কিন্তু এতটা হতো না। তো আমাকে বললো যে দেখতে, আমি দেখো আসতে দিছে, এটার পিছনে হয়তো একটা কারণ আছে। আমি একটা হিউমার করলাম, সেটা কি মানে কি বললে যে সাদ্দামকে বুঝাইলো যে দেখ বেটা, ছাত্রলীগ করলে কি হয়, এই জন্যই তাকে আসতে দিছে। মানে একটা হিউমারাসলি বললাম আর কি। তাহলে কি এখানে আমরা বলতে পারি যে বাংলাদেশ, এই যে প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি, তাহলে এই কথা কি প্রতিফলিত হচ্ছে কোনোভাবে? দেখেন ওইটা বাদ দেন। বিএনপি এবং জামাত এই দুইটা বড় স্টেক হোল্ডার না। এখন তো দল বলতে তো এই দুইটাকেই বোঝায়। আমি তো কালকের পর থেকে শুনি নাই যে তারা কোন স্টেটমেন্ট করছে মানে এই সাদ্দামের ব্যাপারে। অথচ দেখেন দুই দলই বলতেছে তারা মানবিক সমাজ গড়বে। হ্যাঁ, তারা মানবিক সমাজ গড়বে, অথচ এরকম একটা অমানবিক, চরম অমানবিক একটা ঘটনা ঘটে গেল। আমি জানি না আপনারা পড়ছেন কি না, আমি দেখি নাই, এটা আমার ভাই বলতে পারবে। হ্যাঁ, তারা মানবিক মর্যাদা সম্পন্ন একটা রাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ, অথচ এরকম একটা ঘটনায় তাদের কাছ থেকে আমি কিছু পাইলাম না। তার মানে কি, মানে এইটাই কি যথেষ্ট যে সে ছাত্রলীগ করতো, সে স্বৈরাচারের দোসর? ওয়াই ডোন্ট উই সি হিম অ্যাজ এ হিউম্যান বিইং? কেন ছাত্রলীগ হিসেবে দেখব? ছাত্রলীগ হিসেবে দেখব কখন? যখন তার মামলা চলতে থাকবে তখন দেখব আমি। এটা তো একটা ধর্মেও তো আছে, জানা যায় যে নিকটাত্মীয়রা, মানে ধর্মীয় বিধান মতোও তো এটা প্যারোলে না বেরোটা একটা মানে কি হয়েছে যে অধার্মিক কাজ হয়েছে এটা। হ্যাঁ, ফলে ইন এভরি অ্যানালিসিস এটা চরম একটা ইনহিউম্যানিক ঘটনা ঘটছে। হ্যাঁ, এবং কেউ বলে যে সে এত কিছু করছে, বাগেরহাটে অমুক করছে, তমুক করছে। আরে করছে তো কী হয়েছে? সেজন্য তো সে বিচারের সম্মুখীন হয়েছে। তার বিচার চলতেছে। ওটা তো আর একটা মানে সাইড অফ হিজ লাইফ। হ্যাঁ, এই দুইটা মিলাচ্ছি কেন? আর আপনি যেটা বললেন, হ্যাঁ, এই জিনিসটা খুবই খারাপ। গত আমলে এইটা হয়েছে, সুতরাং এই আমলে এটা জায়েজ। গত আমলে ওইটা হয়েছে, সুতরাং আরে গত আমলে এইগুলি হয়েছে কারণে তো 5ই আগস্ট হয়েছে, তাই না? বলছিলাম যে 5ই আগস্ট হয়েছে সেই কারণে। এই সরকারকে তো আমরা আমাদের এক্সপেকটেশনের জায়গা থেকে বসিয়েছি। ওইটা কোনো জাস্টিফিকেশন হইতে পারে না এই সরকারের আমলের কোনো অন্যায়ের, তাই না? তো ফলে আপনার কাছে আবারও আসবো। আমি এবার একটু যেতে চাই মাহফুজুল হকের কাছে। আপনার কাছে আমি একই প্রশ্নই রাখতে চাই, সেই সাথে আমি যুক্ত করতে চাই, এই যে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া কি একজন ব্যক্তির শোকাতুর মুহূর্তের ন্যূনতম মানবিক আচরণ না পাওয়ার কারণ হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের সহ-আলোচকবৃন্দ এবং কালের কণ্ঠের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যারা যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আসছেন আসলে এটা অমানবিক, এবং এটা আমরা কামনা করি নাই এরকম হবে, বা না হলে ভালো হইতো সরকারের জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বা 5ই আগস্টের পরবর্তী বিপ্লবী সরকার, যে তারা এটা মানে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। আমরা যদি উনি জামিন মানে প্যারোলে মুক্তি পেতেন, জানাজা অংশগ্রহণ করতেন, তাতে কি সমস্যা হতো? তাতে কি সরকার পরিবর্তন হয়ে যেত বা এরকম কোনো ঘটনা ঘটতো? তো সরকারি ব্যাপারে আরও যত্নশীল বা যারা দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই জবাবদিহি নেওয়া উচিত। আমরা বলতে পারি যে দায় সরকারের না, অবশ্যই যারা যেখানে দায়িত্ব সরকারের, যারা যেখানে আছেন তাদের অবশ্যই আরও বেশি এটাকে মানবিকভাবে আরও বেশি দায়িত্ব অনুভূতি নিয়ে দেখা দরকার ছিল আমি মনে করি। হলে বা তাহলে হয়তো আজকে আমাদের আলোচনা করতে হতো না বা এটা হইতো না। তো আমরা আসলে অনেক ভাই মাহবুব কামাল ভাই বলছেন, অনেকগুলো বিষয় বলছেন। তা আসলে আমরা অনেক সময় অনেক মানবিক হয়ে যাই, আবার অনেক সময় হচ্ছে যে একটু মানে অমানবিক হয়ে যায়। এটা কখনো হওয়া উচিত না। কারণ হচ্ছে যে এইটা তো চর্চাটা আমাদের বাংলাদেশে মানে আমরা 5ই আগস্টের পরবর্তী এটা আশা করি নাই।
এবং আমরা মনে করি যে এরকম হবে না, সেরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। কিন্তু বিগত আমলে এখন আমরা মানে আগের আমলে কি হয়েছে না হয়েছে কিছুই দেখবো না, শুধু এই আমল নিয়ে আলোচনা করে আমরা মানবিক হয়ে যাব এবং সাথে সাথে জামিন দিয়ে দিব, সবাই বের হয়ে যাবে, আবার একটা হ্যাঁ, আমি ইয়া কিন্তু তৈরি এটা কথা করবে, বলেছি। সেটাও হওয়া উচিত না। কারণ হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের এই যে শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, ওনার মা মারা গেছে কারাগারে, মানে উনি কারাগারে থাকা অবস্থায়, ওনাকে আসতে দেওয়া হয় নাই, জামিন ওনাকে প্যারোল মুক্তি দেওয়া হয় নাই, অংশগ্রহণ করতে পারেন নাই। এবং এটা একটা দুইটা না, আপনারা দেখবেন যে অনেক অনেক ঘটনা আছে। ডাক্তার ফয়েজকে ইয়াতে লক্ষ্মীপুরে ইয়াতে একজন মানবিক ডাক্তার ওনাকে ছাদের উপর উঠায়, আমি এই কারণে তারপর গুলি ঘটনাগুলো করে টেনেছি ওনার বা লাশ অতীতের লাশ কথা বলেছি, কারণ লাশ ফেলে দেওয়া হয়েছে। আমাদের সেট আপ তো খুব বেশি চেঞ্জ হয় নাই, সেই সেট আপে তো আছে এবং সেই সেট আপে তারা দায়িত্ব পালন করতেছেন। তো এরপর হচ্ছে যে এই আপনার ডাক্তার ফয়েজকে ফেলে দেওয়া হলো, এরপর আপনি বিশ্বজিৎকে হত্যা করা হলো শিবির নামে, এবং আপনারা দেখেছেন কীভাবে কোফায় কোফায় বলছেন আমি শিবির না, আমি হিন্দু, বলছি তাহলে তুই হিন্দু শাখার কর্মী, তো সেই হিসাবে এরকম তো হত্যা করা অনেক হলো। উদাহরণ আমরা আসলে এবং দিতে পারবো। ইয়াতে আপনি দেখছেন ঝিনাইদহে সোহানকে তার জানতে চাই চোখ তুলে এখন ফেলা কেন হলো। হলো? তো ওই সময় কিন্তু এখনকার আমাদের ঘটনাটা পত্র কেন হলো পত্রিকা সেটি আমাদের জানতে মিডিয়াগুলো অত মানবিক ছিল না, কারণ সে ছাত্র শিবির করে, কারণ হচ্ছে সে মানুষ না। কারণ আমরা দেখতাম যে প্রথম আলোতে অনেক বড় বড় পত্রিকাতে হেড কলাম হইতো যে এতগুলো গাছ কাটা হলো, কিন্তু পাশে যে কতগুলো মানুষ মারা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, সেটা হেড হয় না, কারণ হচ্ছে সে শিবির করে, কারণ সে মানুষ না, তার ইয়া নাই। এখন আমরা অনেক বেশি মানবিক হওয়া উচিত, কিন্তু মানবিকতার সবসময় থাকা উচিত। মানে কিছু সময় মানবিক, কিছু সময় অমানবিক, কিছু সময় আমরা জায়েজ করে নেই যে সেহেতু সে শিবির করে তার কোনো বেঁচে থাকার অধিকার নাই, আবার সে হচ্ছে যে জামাত করে, জামাতের কর্মী, সে হিসেবে তার নিয়ে আমাদের কোনো আফসোস নাই। আবার একজন ছাত্রলীগের কর্মী, অবশ্যই সে অমানবিক ঘটনা, আমরা সেটা নিন্দা জানাই, না হওয়া ইয়ে করি, কিন্তু কথা হচ্ছে সবসময় আমাদেরকে একই রকম থাকা উচিত এবং একইভাবে মানবিক হিসেবে আচরণ করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর স্নিগ্ধার কাছে যেতে চাই। এই যে রাজনৈতিক পরিচয়, এই পরিচয়ের কারণে কি একজন নাগরিক তার মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছেন? আমি যদি একবারে ডিরেক্টলি প্রশ্নটি করি যে জানাজায় অংশ নেওয়া, এই অধিকার কি আসলে খর্ব করা যায় কোনোভাবে? এবং এই ঘটনার কারণে কি আইনের দৃষ্টিতে এই যে সবাই সমান, এই বাক্যটি আসলে ভ্যালু পায় সঠিকভাবে? বাক্যটি পাওয়ার কোনো সুযোগ নাই। ব্যাপারটা কি হয়েছে, আমাদের মাহবুব কামাল এবং আমার যে আরও সহলোচক ওনারা দুজনই কিন্তু দুই দিক দিয়ে ঠিক বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি, এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে আসলে কি উৎপাদন করেছি, আমি হচ্ছে ওই জায়গাটাতে খুব বেশি আগ্রহী। মানে আপনি বলছেন রাষ্ট্র কি করেছে, মাহবুব ভাই বললেন, আমার ভাই বললেন যে সিলেক্টিভ হচ্ছেন, মাহফুজ ভাই বললেন সিলেক্টিভ হচ্ছেন, হ্যাঁ, এতে করে তৈরি হচ্ছে কি আমি প্রশ্ন করতে চাই, ধরেন এই যে সাদ্দাম, উনি যখন বের হবেন, উনি কি কোনোদিন এই ট্রমাটা ভুলবেন? অবশ্যই না। এবং এর কনসিকোয়েন্সেস কি হবে? অথবা আমি যদি ইসেতে বলি, মাহফুজ ভাই যে কথাটা বলেছেন, উনার দলের অনেকগুলোর কথা বলেছেন যে আমরা জানি কি জানি না, মনে করেন বিশ্বজিতের ঘটনা, বিশ্বজিতের পরিবার, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই বিদ্বেষগুলো কিন্তু হিস্টোরিক্যালি উৎপাদন হয়। যদিও মাহবুব ভাই বলেছেন যে হিস্ট্রিকে আনবেন না, তো হিস্ট্রি কিন্তু আনলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। কেন বিপদ হবে আমি সব দিক থেকেই বলছি। মনে করেন আমাদের মাহফুজ ভাই যেরকম বললেন যে বিগত সরকারের আমলে বিশ্বজিৎ থেকে শিবির হত্যা থেকে, এটা যেমন একটা হিস্ট্রি, আবার ৭১-এর সময়ও কিন্তু এটা কিন্তু একটা হিস্ট্রি। ওই হিস্ট্রিটাও তো আবার আমি নিয়ে আসবো তখন, রাইট? মানে ওই হিস্ট্রিতে আপনি এত মানুষগুলো মেরে ফেললেন, ওই হিস্ট্রিটাও তো আমি বাদ দিব না। তাহলে যদি আমি উৎসমূল খুঁজতে থাকি, তাহলে উৎসটা খুঁজলে কি দেখা যাচ্ছে? উৎসটা খুঁজলে কি আমি এখন এটা সাপোর্ট করব যে ৭১-এ যেহেতু আমার সাথে অনেক গণহত্যা হয়েছে, তার কনসিকোয়েন্সেস ভোগ করতে হচ্ছে, আজকে যারা জামাত শিবির করেন তাদেরকে ভোগ করতে হচ্ছে, অস্বীকার করতে পারবেন ওনারা? গল্পটা কিন্তু এরকম না। তার মানে কি, প্রজন্ম থেকে প্রজন্ম আপনি ঘৃণাকে ট্রান্সফার করে দিচ্ছেন, এবং সেই ঘৃণা ট্রান্সফারের একটি নিগুড় উদাহরণ হচ্ছে আজকের সাদ্দাম ওয়াজওয়াল। বিএনপির কর্মীরা বিগত সরকারের সময় হাত করা পরে ইসেতে গিয়েছেন, জানাজাতে গিয়েছেন, এটা দেখা গেছে। এখন সেই জন্য কি সে সময় আমি এই কথাটা বলেছি যে ইটস নট ডান, এটা কোনো বিষয় না। এখন ঘটনা কি হয়েছে, আমরা এগুলো নিয়ে রাজনীতি করি, আমরা সমস্যার সমাধান করি না। জুলাই হওয়ার পরে জুলাই সনদ নিয়ে যে এই যে মাতোয়ারা হয়ে যাওয়ার ব্যাপারটা, হ্যাঁ, যেই সনদের ভিতরে ওই ইসের ক্ষমতার রুটি কিভাবে বণ্টিত হবে সেই খাওয়া নিয়ে যত আমাদের কনসার্ন, তার এক বিন্দু কনসার্ন যদি আমাদের সিস্টেম পরিবর্তনের দিকে হতো, তাহলে আজকে আপনি গল্পটা বলতেন না। আপনি জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীন করার গল্পটা বলেননি। নিয়ম তো নিয়ম, মানে প্যারোলে মুক্তি পাওয়ার যে নিয়ম, ডিসি অফিসে এখন আমি দেখি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে
অ্যাপ্লাই করে নাই, তো অ্যাপ্লাই করে নেই, আপনি কি এলিয়েন? আপনার রাষ্ট্রে একজন মানুষ মারা গেলে কি হয় আপনি জানেন না? আপনি কি জানাজার বিষয়টা জানেন না? আপনি কি শেষ বিষয়গুলো সম্পর্কে জানেন না? বাদীও তো অ্যাপ্লাই করতে পারে নিয়ম অনুযায়ী। যিনি মানে যার হয়েছে তার আত্মীয় স্বজনকে যে অ্যাপ্লাই করতে হবে তা তো না। ডিসি কি বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন, আচরণটা কি হলো? এবং তাকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছিল যতদূর আমরা জানতে পেরেছি, কিন্তু রাখা হয়েছে যশোর কারাগারে। আমার কথা হচ্ছে যে এই যে পুরো ওটা আমি বলতে পারবো না, এটা এখানে এক্সপার্ট বলতে পারবেন কি হয়েছে, কারণ এটা ক্রিমিনাল থিওরি। কিন্তু আমি যে পয়েন্টটাকে আপনি আসতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এই যে জুলাই করলেন, আপনি যে এই যে এখন হ্যাঁ ভোট করছেন, আমার কথা হচ্ছে এই জুলাই এই সব কিছুর ঊর্ধ্বে তো একটা বিষয় ছিল, সেটা হচ্ছে পরিবর্তন। সম্ভবত এই একটা স্পিরিটে সবাই আমরা এখানে একমত হয়েছিলাম। সেই পরিবর্তন কবে ওই বানরের রুটির বন্টনের হয়ে গেল, সেখানে আপনি কেন এই সিস্টেমগুলোকে করতে পারলেন না? আজকে কেউ শিবির হোক, দল হোক, লীগ হোক, বরনা এটা পরিচয় না। মানুষের পরিচয় কিন্তু এটা না। হিউম্যান বিংয়ের পরিচয় হচ্ছে আমি আপনি হিউম্যান। আপনি এখানে যে একটা ব্যথা পেলে আপনার ব্যথাটা দেখে আমি মর্মাহত হব, সেটা যেই হোক না কেন। কিন্তু এই গল্পগুলো এরকম হচ্ছে না। এই গল্পগুলো এরকম হচ্ছে যে আপনার রং কি, আপনার বর্ণ কি, আপনার দল কি, তাহলে এটা কোন সভ্যতার মধ্যে বসবাস করি? তাহলে আপনি কি পরিবর্তন করলেন, কোন সিস্টেমের পরিবর্তন করলেন? এই যে পরিবর্তন, এই পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম। এবং আমি বলে দিচ্ছি, দিন কিন্তু এভাবে বদলায়। ওই যে আমাদের মাহফুজ ভাই বললেন না, শিবিরের কথা বললেন, ৭১-এর সময় যখন যারা মেরেছে তারা কি তখন জানতো নাকি প্রজন্ম থেকে প্রজন্ম এই ঘৃণার বিদ্বেষ বীজ বপন হবে? তারা তো মনে করেছে এখনই ক্ষমতার ব্যবহার করি। এটা বললেন। মাহবুব ভাই বললেন, আজকের যে ছাত্রলীগকে আপনি করছেন, এই ছাত্রলীগের যে ট্রমা আপনি দিলেন, আমি উল্লেখ করতে চাই ছাত্রলীগের অনেক কুকর্ম আছে, আনডাউটলি আমার ডিজিটাল ফুটপ্রিন্টেও আছে। ছাত্রলীগের কুকর্মের কথা বলার কারণে আমি শিক্ষক হিসেবে ছাত্রলীগ দ্বারা কিন্তু বুলিংয়ের শিকার হয়েছি অনলাইনে। কিন্তু তারপরও যেহেতু আমি শিক্ষক, আমি বলতে চাই আজকে যেই ঘটনা হয়েছে সেই ঘটনার কারণে এই ছাত্রলীগও একদিন সমভাবে এই ধরনের ঘৃণা প্রদর্শন করবেন। এই যে বারবার আমি প্যারালাল মিস্টেক করছি, ইরর করছি, এই ইররকে ফিক্স করাটা খুব জরুরি ছিল। এটি একটি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এটি কিন্তু জামাত বিএনপির সরকার না। যদি আজকে জামাতের সরকার এসে এই কাজ করতো, যদি আজকে বিএনপি সরকার এই কাজ করতো, তাহলেও আমি একটা জাস্টিফিকেশন দিলেও দিতে পারতাম। উনার কর্মীর সাথে এরকম হয়েছে দেখে করছে, এই সরকার কেন করছে? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বারবার বললেন যে আমাকে কৃষি নিয়ে প্রশ্ন করা হোক। এখন এইসব বিষয়গুলো বিবেচনা করে কি আমরা বলতে পারি যে ভবিষ্যতে রাজনৈতিক বন্দীদের প্রতি আমাদের অমানবিক আচরণের যে একটি বিপজ্জনক নজির, এটি প্রতিষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতে এটি হতেই থাকবে? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আপনাকে কী বলবো আমি নিজেও জানি না। উনি যেরকম প্রশ্ন করলে বলে পেঁয়াজের দাম বেশি, ওনার তো হিস্ট্রি আছে, গতদিন প্রশ্ন করার প্রেক্ষিতে উনি এরকম বলেছেন। তো উনি তো এটাও বলেছেন, এমনকি হাদি হত্যা যখন হয়েছিল তখনও কিন্তু উনি পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, আজকে মার্কেটে কেন গেল উনি এটা বলেন। উনি বলেন আগামী নির্বাচনে 5ই আগস্টে যেই অস্ত্রগুলো লুট হয়েছিল সেটি ব্যবহার হবে না। তাহলে উনি নিশ্চয়ই অস্ত্রগুলোর হদিস জানেন, তাহলে ওই অস্ত্রগুলো কোথায় গেলেন? হ্যাঁ, উনি প্রমিস করেছেন, তাই তো। তো এই যে পুরো পিকুলিয়ার একটা জায়গাতে আমরা বসে আছি। তো এই আলাপটা আমার এখন সত্যি মনে হয় যে এই আলাপগুলো আমরাও যে করি, ইটস আ ওয়েস্ট অফ টাইম। বিকজ এখানে যে বা যারা আছে তারা সকলেই মনে হয় ওয়াকিবহাল। আজকে মাহফুজ ভাই বলুক যে 5ই আগস্টের পরে বাংলাদেশে শান্তি বর্ষিত হচ্ছে, কোনো অপরাধ নেই, একদম আমরা নিশ্চিতে নির্ভেদ আছে। মাহবুব ভাই বলুক এই কথাটা, বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিন্তু সবাই চুপ, খালি কি জামাত চুপ, বিএনপিও চুপ, সবাই চুপ। কেন চুপ? সবার কি দরকার? ক্ষমতা দরকার। জি ডক্টর স্নিগ্ধা, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। আমি এবার যেতে চাই জনাব মাহবুব কামালের কাছে। আপনাকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই। আমি ধারণা করছি যে এগুলো আপনার অবশ্যই জানা আছে। সেটি হচ্ছে মন্ত্রীদের জন্য 9030 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। মন্ত্রীপাড়ায় 3টি নতুন ভবন হচ্ছে, যার প্রস্তাবিত ব্যয় হচ্ছে 786 কোটি টাকা, যেগুলোর ছাদে সুইমিং পুল থাকবে এবং সরঞ্জাম কিনতে 3 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। ফ্ল্যাটের আসবাব আর পর্দা কিনতে রাখা হচ্ছে 20 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এখন এই যে যেখানে দেশের 4 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে,
ঠিক এই মুহূর্তে এসে কি মন্ত্রীদের জন্য 800 কোটি, প্রায় 800 কোটি টাকা ব্যয়ে যে ফ্ল্যাট নির্মাণ হচ্ছে, এটি কি আপনি যুক্তিসঙ্গত মনে করেন? আমি এই ভাইয়ের একটা জিনিস আগে অ্যাড্রেস করি, তারপর অবশ্যই। উনি বললেন যে আমরা কখনো মানবিক কখনো অমানবিক। এটা আমার গায়ে লাগছে। সেটা হচ্ছে দেখেন এইটা আপনারা আমাদের মিডিয়া তো ধরেন এখন আজকে হেডলাইন করে যে আলোচনা করছে, তখন আমাদের বিষয়গুলোতে এরকম হেডলাইন করে পত্রিকা স্থানও পায় নাই, আলোচনা হয় নাই, সেটা বলতেছি শুনেন। আমাকে তাহলে কি এখন আমাদের করা উচিত নয়? না করলে সবসময় করা উচিত। আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেহেতু এখন আমরা একটু না এখন এটা তো একটা বিষয় যে এটা তো একটা বিষয়। এখন ধরেন হচ্ছে যে খুবই মানবিক হয়ে খুব হেডলাইন নিয়ে আলোচনা করতেছেন, আর এর আগে পত্রিকা বা মিডিয়াতে এক কলম স্থানও পায় নাই। তো তাহলে দুইটা তো অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে না। আপনাদের আচরণ শিক্ষা নিয়েছি আমরা, এমন করতে চাই, আমরা সব আমলেই এটা করতে চাই, সেটা আর কি যেন সেটা ঠিক থাকে আর কি। সেখানে আপনার সহযোগিতা কামনা করি। আমার টার্নের সময় আপনারা খেয়ে ফেলতেছেন। সেটা হচ্ছে যে এই যে উনি বললেন না, এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য না। এই অর্থে 13 সালের পরে যখন বিএনপি এবং জামাতের বিরুদ্ধে নানা রকম অ্যাকশন হচ্ছিল, তখন আমি একাধিকবার আমার জাতনিমের পাতা কলামে যুগান্তরে লিখছি যে পলিটিক্যাল প্রবলেম শুড বি অ্যাড্রেস পলিটিক্যালি। পলিটিক্যাল প্রবলেমের কোনো মার্শাল সলিউশন নাই, কোনো মিলিটারি সলিউশন নাই, এভরিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। এটা একাধিকবার লিখছি আমি। এটা রাজনৈতিক সমস্যা, আওয়ামী লীগের কাছে এটা রাজনৈতিক সমস্যা। সো রাজনৈতিক সমস্যা যেহেতু রাজনৈতিকভাবে এটা মোকাবিলা করতে হবে, বেটার রাজনীতি দিয়ে এটাকে কমব্যাট করতে হবে। এটা মিলিটারি সলিউশন দিলে এইটা আরও খারাপ হবে, তাই হয়েছে কিন্তু। সুতরাং এটা আমার জন্য প্রযোজ্য না। এখন দেখেন, আপনি বলতেছেন না, কি বলবো, যে পাগলামি শুরু হয়েছে আর কি, বুঝছেন। ওই ইয়ের একটা কথা আছে, ওর নাম কি, আইনস্টাইনের একটা কথা আছে সুন্দর, যে দি ওয়ার্ল্ড ইজ অ্যান ইনসেন কি ওটা অ্যাসাইলাম অফ দি ইউনিভার্স। চমৎকার একটা হিরো করছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত পাগল আছে সবগুলি এখানে যে ডাম্পিং হয়েছে এই পৃথিবীতে, এবং এটা একটা পাগলদের কারখানা, সারা পৃথিবী, কিন্তু বাংলাদেশ না। উনি এটা হিউমার করে বলছেন। দেখেন এগুলি তো পাগলামি। আপনি যেটা বলতেছেন, আপনি জানেন অর্থনীতির অবস্থা কি এখন, আপনি কিছুটা বললেন। ইনফ্লেশনে সাউথ এশিয়ায় বাংলাদেশ হচ্ছে এখন হায়েস্ট শতকরা হিসাবে, এবং সেকেন্ড হায়েস্ট যে সে বাংলাদেশের প্রায় অর্ধেক। হ্যাঁ, তার নিজেরগুলি বুঝেন। জিডিপি 3 পয়েন্ট কত যেন, ইনভেস্টমেন্ট নাই, কিচ্ছু নাই, অর্থনীতির অবস্থা খুবই খারাপ অবস্থায়। অর্থনীতি অ্যাড্রেস করাটাই হচ্ছে এখন প্রাইম কনসিডারেশন। আমি তো মনে করি নির্বাচনের চাইতে অর্থনীতিটাও সাইমালটেনিয়াসলি দেখা উচিত ছিল, কিন্তু কেউ দেখতেছে না। এর মধ্যে কি হচ্ছে, এই যে এইসব তাহলে এই মুহূর্তে মন্ত্রীদের বিলাসিতার জন্য আসলে জনগণের টাকা অপচয় কেন করা কাকে হচ্ছে? খুশি করার জন্য আমি তো বুঝলাম না। যেমন ধরেন যে কি আপনার মনে হয় যে বর্তমান উপদেষ্টা মণ্ডলী ভবিষ্যৎ সরকারের জন্য উপঢৌকন হিসেবে এই সিদ্ধান্ত রেখে যাচ্ছেন? অথবা এই যে ধরেন যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো, সমালোচকরা বলছেন, বলছি আমি, ওইটা বাদ দেন না, এই যে বেতন কাঠামো বেতন বাড়ানোর যে মানে উদ্যোগ নেওয়া হয়েছে আর কি, এইটাও তো আপনার সরকারি কর্মচারীদেরকে অ্যাপিজ করা, তাদেরকে সন্তুষ্ট রাখার একটা ব্যাপার। তো ফলে এগুলি পলিটিক্স অফ অ্যাপিজমেন্ট, এগুলি বহু চলছে, গত আমলেও চলছে। গত আমলে আমরা কি দেখছি, সেনাবাহিনীতে বরাদ্দ, তো পুলিশে বরাদ্দ, তো অমুক বরাদ্দ, এমুক কাজ অমুককে দিতে হবে, অমুক কাজ তমুককে দিতে হবে, এগুলি করে 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 একটা অর্থনীতির অবস্থা খারাপ করে দিয়েছিল। তো এখন এই সরকার, আমি বারবার বলতেছি, দেখেন এই কম্পারেটিভ অ্যানালিসিস কখনো করবো না, তাইলে কিন্তু আর আগে যেতে পারবে না দেশ, তাইলে ওইখানে থেমে থাকবে। হ্যাঁ, ওই সরকার করছে বলে আমরাও করব, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এখন মানে কি বলবো, দেখেন যেখানে এই যে এই সরকার কি 5ই আগস্টের পর থেকে কোনো একটা পাবলিক ইন্টারেস্টের যে ইস্যুগুলো আছে অ্যাড্রেস করছে? আপনি বলেন, একটা জিনিস অ্যাড্রেস করছে? এই যে মব চলতেছে না, মব যে চলতেছে, আমি কালকে একটা টেলিভিশনে বলছি যে 2জন হাই প্রোফাইলের লোক মব প্রতিষ্ঠা করছে, আর একজন হাই প্রোফাইলের লোক মবকে গ্লোরিফাই করছে। কীরকম? চিফ অ্যাডভাইজার, ওরা তো তোমাদের গ্রামে আছে বলে মবকে এনকারেজ করছে। চিফ কি বলে প্রেস সেক্রেটারি, উনি বলছেন এটা মব না, এইটা প্রেশার গ্রুপ, মবিস্টরা উৎসাহিত হয়েছে। আর চিফ প্রসিকিউটর বলতেছেন যে এটা মব বললে এটা জুলাই যুদ্ধের প্রতি এটা অবমান, কি জানি একটা বলছে আর কি, অর্থাৎ মবকে উনি গ্লোরিফাই করলেন। তাহলে 3জন হাই প্রোফাইল লোক, হ্যাঁ হাইয়েস্ট প্রোফাইলের লোক, তারা এই সমস্ত কথা বলতেছেন। এবং আমি তো বলি এখন মানে কি বলে, পাবলিক ইজ দ্য চিপেস্ট কমোডিটি ইন দ্য মার্কেট। বাজারে পাবলিকের মতো এত সস্তা পণ্য আর কিছু নাই,
যেখানে সেখানে মেরে ফেলতেছে। যে তার কয়টা বলবো আপনি, গুলিবিদ্ধ যুবদলের নেতা মারা গেছে, ছাত্রলীগের এক নেতা 6 দিন নিখোঁজ থাকার পরে লাশ পাওয়া গেছে, ইসলামী ব্যাংক থেকে কর্মচ্যুত হয়েছে এক লোক, সে প্রতিবাদ করছিল ফেসবুকে, তার লাশ পাওয়া গেছে। প্রতিদিন 1টা 2টা 3টা 4টা 5টা লাশ হচ্ছে। এই যখন দেশের অবস্থা, তখন আপনি কি করতেছেন? মন্ত্রীদের জন্য আপনি বেহেশতখানা বানাইতে চাচ্ছেন। হ্যাঁ, এইটা ফার্স্ট না? আপনি যখন মবের কথা বললেন, আমি কি আরেকটি প্রশ্ন করতে পারি বলেন, এর মাঝে? সেটি বলেন। হলো জুলাই আন্দোলনকারীদের দায়মুক্ত করা হয়েছে 8 আগস্ট পর্যন্ত, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 আগস্ট গাজী টায়ারের কারখানায় লুটপাট ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেই ঘটনায় অনেক শ্রমিক মারা গেছেন। তাহলে এই যে এত শ্রমিক নিহত হলেন বা এই যে নিখোঁজ হলেন, এই বিচারগুলো আসলে কিভাবে করা হবে, নাকি ওনাদেরও দায়মুক্ত করা হবে? না, এর চেয়ে বড় কথা যে পুলিশ যে মারা গেল, পুলিশকে যে হত্যা করা হলো না, এই যে 5ই আগস্টে, এগুলির কি বিচার হবে? এগুলি তো বিচার হবে না, তারা হিউম্যান বিং না। তো এখন ওটা তো দায়মুক্তি দিয়েছে। হ্যাঁ, আমি সেটাই বলছি যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে। তো কেন ইন্ডিমনিটি দেওয়া হবে? পুলিশের যে সমস্ত অন্যায় করছে পুলিশ, যেমন ওই একটা প্রেগনেন্ট পুলিশ না, যে বলতেছিল যে হ্যাঁ, একজন আমার ছিলেন। পেটে বাচ্চা, জি। সে তো নিশ্চয়ই গুলি চালায় নাই। অবশ্যই। সে কি গুলি চালাইছে? এই প্রেগনেন্ট অবস্থায় গুলি চালাতে পারে? তো তাকে তো মেরে ফেলছে। তার ফ্যামিলি বিচার চাইতে পারে না? অবশ্যই চাইতে পারে। তো এখন সব ক্রাইমেরই তো বিচার হওয়া উচিত। এখন দেখতে হবে যে অভ্যুত্থানের সময় যখন